আজকে আমি আছি এমন একটি জায়গায় যেখানে লুকিয়ে আছে হাজারো রহস্য। এখানে এখনো শোনা যায় এক রানীর পদধ্বনি, যিনি অর্ধেক বাংলা একাই শাসন করেছেন। তিনি রানী হলেও তিনি কখনো মুকুট পরতেন না। তিনি জীবনযাপন করতেন খুবই সাধারণ এবং পরতেন সাদা শাড়ি। আর এখানে পাশেই রয়েছে এক আদি ফাঁসির মঞ্চ, যেখানে নির্বিচারে নিরীহ মানুষদের রাতের অন্ধকারে ঝুলিয়ে দেয়া হতো। কিন্তু কেন? আজকে আমরা সেই গল্পে ঢুকবো যেখানে আছে প্রাচীন রহস্য, বিশ্বাসঘাতকতা ও একজন রানীর ঐতিহাসিক জয় এবং এই শাসন। ওয়েলকাম টু নাটোর রাজবাড়ি। আসল গল্প শুরু হয় 1706 সালের আশেপাশে। তখনকার এই বাংলার দুই রাজা তাদের রাজস্ব দিতে ব্যর্থ হয়, আর ঠিক তখনই তাদের জমি বাজেয়াপ্ত করা হয়। তখনকার রাজা রামজীবন রায় তার নিজস্ব বংশ বিস্তার করে এই জায়গায়। তো রাজা রামজীবন রায় মূলত এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন বা রাজবাড়িটি দেখতে পাচ্ছেন, এটি নির্মাণ কাজ শুরু করেন। রাজা রামজীবন রায়ের কোনো সন্তান ছিল না, তাই তিনি দত্তক নেন রামকান্তকে। আর সেই রামকান্তের সাথে বিয়ে হয় এক নারীর, সে হচ্ছে রানী ভবানী, যার নামে এই প্রাসাদটি রয়েছে। রাজা রামজীবন রায় মারা গেলে তার দায়িত্ব নেন রামকান্ত, মানে তারই ছেলে। এবং 1748 সালে রামকান্ত মারা যায়, মানে বিধবা হয়ে যায় রানী ভবানী। তখনকার নবাব আলীবর্দী খাঁ এই রাজকার্যের শাসনভার তুলে দেন বিধবা রানী ভবানীর হাতে। আর সেই সময়ে একজন মেয়ে রানী হওয়া বা এই শাসন কার্য পরিচালনা করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু রানী ভবানী প্রমাণ করে দিয়েছেন অসম্ভব বলে কিচ্ছু নাই। তিনি শাসন করেন প্রায় 54 বছর। আর তার এলাকার মধ্যে পড়ে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর এবং আরও বেশ কিছু জায়গা। আর সেজন্যই তাকে বলা হয় অর্ধবঙ্গেশ্বরী, মানে অর্ধেক বাংলা তিনি একাই শাসন করেছেন। কিন্তু তিনি রানী হলেও তার জীবনযাপন ছিল খুবই সরল এবং সাধারণ মানুষদের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। তার জীবনামলে তিনি যত আয় করেছেন তার অর্ধেকই বা তার তৃতীয়াংশই ব্যয় করে ফেলেছেন পুকুর খনন, এই যে আপনারা মন্দির দেখতে পাবেন সেগুলোর কাজে। 1770 সালের মহাদুর্ভিক্ষের সময় তিনি তার প্রজাদের জন্য বিপুল অর্থ ব্যয় করেন। আর তিনি প্রতিটা জায়গায় বা প্রতিটা গ্রামে গ্রামে তিনি বৈদ্য নিয়োগ করেন যেন সবার চিকিৎসা হয় বিনামূল্যে, এবং তিনি চাল, গম এবং বিভিন্ন খাদ্যপণ্য বিনামূল্যে মানুষদের মাঝে দান করেছিলেন। পূর্বে যে প্রাসাদটা দেখালাম সেটা রানী প্রাসাদ নামে পরিচিত হলেও মেইনলি কিন্তু সেই প্রাসাদে রানী থাকতো না। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন রানী মহল, মানে এই যে আমার পিছনেই যে ভগ্নপ্রায় মানে ভেঙে গেছে এই যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, মেইনলি এটাই ছিল রানীর বাসস্থান বা রানীর মহল। এই জায়গাতেই রানী থাকতেন। আর আগে যে আপনাদেরকে যেই প্রাসাদটা দেখিয়েছি সেখান থেকে তিনি যেই শাসন কার্য সেটা পরিচালনা করতেন। আপনাদেরকে যদি ভিতরে এসে দেখাই, এই জায়গাটা আসলে ভেঙে গেছে, দরজা, জানলা, কপাট কিচ্ছু নাই, একদম ভগ্নপ্রায় এই জায়গা। তো মেইনলি এটাই ছিল রানীর বাসস্থান। আর রানী মহলের সেই পাশেই দেখতে পাবেন একটা মন্দির, যেটাকে বলা হয় চতুষ্কোণা মন্দির। চতুষ্কোণা মন্দির কী কারণে বলা হয়? কারণ হচ্ছে এর ভেতরে 4 কর্নারে 4টা মন্দির আছে, একদম সেম দেখতে। সেই কারণে মেইনলি এই মন্দিরের নাম বলা হয় চতুষ্কোণা মন্দির। আপনারা এখানে দেখতে পাবেন মন্দিরও ভেঙে গেছে। এটার সামনে এটা 4টা একদম কোণা বরাবর, মানে মুখোমুখি মন্দির রয়েছে। সেই কারণে এই মন্দিরের নাম দেওয়া হয়েছে চতুষ্কোণা মন্দির। ধারণা করা যায় রানী ভবানী এই মন্দিরে এসে তার ফ্যামিলি নিয়ে হচ্ছে যে পূজা পাঠ করতেন, এবং এখান থেকেই তিনি তার রাজকার্যে বা তার হচ্ছে যে রানীমহল আছে সেখানে তিনি ফিরে যেতেন। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাও সেই রাজবাড়িরই একটা অংশ, যেটা প্রায় ভেঙে গেছে। এখানে এখন মানুষজন বসবাস করে। তো ভাগ্যের কি পরিণতি, তারা রাজা রানীর না হয়েও রাজা রানীর মানে বাসায় বাস করে। কিন্তু যারা বাস করছেন তারা আসলে খুবই ঝুঁকিপূর্ণভাবে বাস করছেন, কারণ আপনারা বিল্ডিংগুলো দেখলে বুঝতে পারবেন যে ভেঙে গেছে প্রায়। একটা ভূমিকম্প যদি আসে সবগুলো ভেঙে পড়ে যাবে, এরকম একটা অবস্থায় আছে। এখানে যিনি বাস করেন তাদেরই একজনের সাথে আমি কথা বলবো। আপনারা এখানে কত বছর ধরে আছেন? 35 বছর। 35 বছর ধরে মানে এখানেই আছেন। এখানে মানে কি হিসাবে থাকছেন? এখানে সব সরকারি স্টাফরা আছে আর কিছু বাহিরের লোকও আছে। আপনাদের কি এখানকার মানে ভাড়া দেওয়া লাগে? এখানে ভাড়া দেওয়া লাগে না, সরকারি স্টাফ, সরকারি মানে যারা কাজ ডিপার্টমেন্টে করেন। যারা।
কিন্তু এখানকার যে বিল্ডিংয়ের অবস্থা মানে মনে হচ্ছে কখন ভেঙে পড়ে যাবে, এগুলো তো সংস্কারের কাজও তো হচ্ছে না। এখানে থাকা রিস্ক, এটা মেরামত যদি করে তবে থাকা যাবে, আর না হলে ওনাদের ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে সেই জায়গাতে। আচ্ছা, এখানে আপনারা মানে কয়টা পরিবার এখানে বাস করে? এখানে তাও 30-35টা। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে এইখানের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, মানে এখানকার দালান সুরকি সব ভেঙে পড়ার মতো অবস্থা। আর এই যে এখানে দেখেন পলি দেওয়া আছে, মানে খুবই বাজে অবস্থা। তো আশা করি যে এখানকার সংস্কারের কাজ করলে এখানকার মানুষজন আরও ভালোভাবে বসবাস করতে পারবে, ভালোভাবে জীবনযাপন করতে পারবে, এইটাই। রানী ভবানীর ছিল 2 ছেলে এবং 1 মেয়ে, কিন্তু ভাগ্যক্রমে তার 2 ছেলেই মারা যায়। বেঁচে ছিল তার একমাত্র কন্যা তারা সুন্দরী। পরবর্তীতে রামকৃষ্ণ নামের এক বালককে তিনি দত্তক নেন। 1802 সালে রানী ভবানী মারা গেলে শেষ হয় তার 54 বছরের এক স্মরণীয় শাসন। তখন রাজা হন তার সেই দত্তক ছেলে রামকৃষ্ণ। তখন পর্যন্ত সব কিছু ঠিক মতোই চলছিল, কিন্তু রাজা রামকৃষ্ণর মৃত্যুর পর এখানকার রাজপ্রাসাদ ভাগ হয়ে যায়। রামকৃষ্ণের 2 ছেলের মধ্যে বিশ্বনাথ মানে বড় ছেলের ভাগে পড়ে এই মেইন প্রাসাদ। তখন থেকে বড় তরফ নামে পরিচিত হয় এই প্রাসাদ। আর ছোট ছেলে শিবনাথের ভাগে যায় এই প্রাসাদ, যেটা ছোট তরফ নামে পরিচিত। সেই সাথেই শুরু হয়ে যায় প্রাসাদ ষড়যন্ত্র। একসময় এই রাজ্যের রাজা হন শিবনাথের পুত্র মানে ছোট ছেলের পুত্র আনন্দনাথ। ঠিক সেই সময় বাংলায় শুরু হয় নীল চাষ। এখানকার মাটি নীল চাষের উপযোগী হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া ব্যবসা শুরু করে, আর এই লাভ দেখে ব্রিটিশ নীলকররা বিপুল বিনিয়োগ করে বসে। কিন্তু 1833 সালের দিকে নীল চাষে খুব একটা লাভ না আসায় এখানকার যে কৃষকরা ছিল তারা ধান আর পাট চাষের দিকে বেশি ঝুঁকে পড়ে। কিন্তু নীলকরেরা বিপুল বিনিয়োগ অলরেডি করে ফেলেছে, সে কারণে তারা মেনে নিতে পারেনি এই বিষয়টা, এবং তারা তখন শুরু করে কৃষকদের উপর মানবিক নির্যাতন। যারা রাজি হতো না নীল চাষ করতে তাদের ধরে নিয়ে যেয়ে এই জেলখানায় বন্দি করে রাখা হতো, এবং শেষে তাদের ফাঁসির মঞ্চে নিয়ে যেয়ে ফাঁসি দেয়া হতো। তখনকার রাজা আনন্দনাথ পক্ষ নেয় সেই ব্রিটিশদের এবং তৈরি করেন এই জেলখানা। আমি এখন আছি জেলখানার মধ্যে। এই যে রডগুলো দেখতে পাচ্ছেন এখনও আগের মতো শক্তপোক্ত আছে। আর এই জেলখানার মধ্যেই প্রচুর নিরীহ মানুষদের, কৃষকদের বন্দি করে রাখা হতো মাসের পর মাস, বছরের পর বছর, এবং তাদের টর্চার করা হতো এবং তারপরে নিয়ে যাওয়া হতো সেই ফাঁসির মঞ্চে। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে এই জায়গার সব থেকে হৃদয় বিদারক জায়গা, যেটা হচ্ছে আদি ফাঁসির মঞ্চ। আর এই ফাঁসির মঞ্চটা একদম ছোট তরফের যেই বিল্ডিং বা হচ্ছে যে ছোট তরফের যেই রাজভবনটা আছে সেইটার পাশেই আছে। নির্বিচারে ওই পাশে একটা জেলখানা আছে, সেখানে তাদেরকে বন্দি করে তাদের উপর প্রচুর টর্চার করা হতো, এবং যারা একমতে রাজি হতো না তাদেরকে এখানে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। এখানকার আশেপাশের মানুষ এখনও বলে যে রাত হলেই এখানে অনেক গোঙানির শব্দ বা অনেক নিরীহ মানুষের পদচারণা শোনা যায়, তবে এটা শুধুমাত্রই কাল্পনিক। তবে আমাদের মানতেই হবে রানী ভবানী ছিলেন নাটোরের গৌরব। তিনি তার প্রজাদের জন্য তার শাসনামলে তার সর্বোচ্চ দিয়ে গেছেন। তবে একটা কথা বলতেই হয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়, না সম্পদ না মানুষের ক্ষমতা। কোথায় গেল সেই রাজবাড়ি, কোথায় গেল সেই দিন? হাজার গল্প বুকে নিয়ে আজও দাঁড়িয়ে প্রাচীন। কোথায় গেল সেই রাজবাড়ি, কোথায় গেল সেই দিন? হাজার গল্প বুকে নিয়ে আজও দাঁড়িয়ে প্রাচীন। রানী ভবানীর স্মৃতি নিয়ে আজও কাঁদে এই মাটি। সময় পেরিয়ে শত বছরেও মুছে যায়নি সেই কাহিনী। কোথায় গেল সেই রাজবাড়ি, কোথায় গেল সেই দিন?